বনানীর গল্প চ্যানেলে সবাইকে স্বাগত। আমি বনানী পড়ে শোনাচ্ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প সমগ্র। আজকের গল্প সঞ্চয়। অতুল স্ত্রীকে ডেকে বললে, সে টাকা কোথায় গেল? বাক্সের মধ্যে যে টাকা ছিল। স্ত্রী দ্বিতীয় পক্ষের বউ স্বামীকে বেশ ভয় করে। সম্প্রতি টাইফয়েড থেকে উঠে অনেক কথাই মনে করে রাখতে পারে না। ভয় পেয়ে বললে, কেন? বাক্সের মধ্যে তো তোয়ালে বাঁধা ছিল। নেই? দেখছি না তো। তুমিও দেখো না খুঁজে। যা গিয়েছে তার পাওয়া যায় না, সে টাকাও আর পাওয়া গেল না। বাক্সের মধ্যে তো নেই, কোথাও তা নেই। বিমলা সারা দুপুর ধরে শত জায়গায় খুঁজেও তার কোনো কিনারা করতে পারলে না। সন্ধ্যার সময় ম্লান মুখে এসে স্বামীকে বললে, সে তো পেলাম না। পাবে না তা আমি জানি, আমার জিনিসে তোমাদের কোনো মায়া নেই। যেদিন নিরুপমা গিয়েছে, নিরুপমা মানে প্রথম পক্ষের স্ত্রী, সেদিনই সব গিয়েছে। তোমার বাক্সে অতগুলো টাকা রইল, কাপড় আছে, সায়া সেমিজ পাউডারে কৌটো ঠিক রইল, তোয়ালে বাঁধা টাকাটাই গেল চুরি। সদ্য টাইফয়েড থেকে উঠেছে বিমলা, তার অধিকাংশ কথাই মনে থাকে না। তোরঙ্গের মধ্যে তার জামা কাপড়, সাবান, এসেন্স ছিল, সবই সত্যি বটে, কিন্তু সে ভেবে দেখল গত 3 মাসের মধ্যে সে রোগশয্যায় পড়েছিল মাস 2। মরণের দ্বার থেকে ফিরে এসেছে তাও সে জানে। স্বামী সর্বদা শিয়রে বসে পাখার বাতাস করে, মাথায় ঘটে ঘটে জল ঢেলে কত রকমের সেবা শুশ্রূষা করে তাকে বাঁচিয়ে তুলেছে। একথা তার ভাষা ভাষা মনে আছে। অসুখ সেরে উঠে আজ দিন 20 সে বাপের বাড়ি এসেছে। সেই তোরঙ্গটাও এখানে এসেছে সঙ্গে। অসুখের আগে একদিন অতুল খাজনা আদায় করে অনেকগুলো টাকা আনে। বিমলা বায়না ধরলে, ওগো কিছু টাকা আমায় দাও, দিতেই হবে, ছাড়বো না কিছুতেই। অতুল দ্বিতীয় পক্ষের স্ত্রীর অন্যায় আবদারে একটু বিরক্ত না হয়ে পারলে না। সংসার খরচের টাকা জমাবার মতো বেশি টাকা যদি থাকতো তবে সে কথা স্বতন্ত্র। তা যখন নেই, অত বড় মেয়ের বোঝা উচিত। কিন্তু স্ত্রী বায়না ধরলে ছেলে মানুষের মতো, এই টাকাগুলো আমি আমার বাক্সে তুলে রাখবো, দাও আমাকে। ওগো! অতুল 5টি টাকা অন্য খরচের জন্য রেখে বাকি টাকা স্ত্রীর হাতে তুলে দিল। অতুলেরই একটি আধময়লা রুমালে বিমল টাকাগুলোকে বেঁধে তাকে ছোলার কলসির মধ্যে রেখে দিলে। রাত্রে অতুল বলে, টাকা কোথায় রেখেছ? তাকে ছোলার কলসির মধ্যে। থাক, ভালো জায়গা, কেউ টের পাবে না। এর কিছুদিন পর বিমলা পড়ল শক্ত টাইফয়েডে। 2 দিন 5 দিন করে যখন 18 দিন কেটে গেল, তখন বাড়ির ঝি একদিন বিমলার ভাগ্নিকে বলল, দিদিমণি, ছোলাগুলো রোদ্দুর দেবো, বর্ষাকাল নষ্ট হয়ে যাবে একেবারে। বিমলার এই ভাগ্নি তার মামার সংসারেই থাকতো। অবিবাহিত, 13-14 বছর বয়স, সে ছেলে মানুষ, কিছুই জানে না টাকার খবর। তার সম্মতি পেয়ে ঝি ছোলার কলসি তাক থেকে পেরে ছোলা ঢালতে গিয়ে রুমালে বাঁধা কি একটা দেখতে পেল। প্রথমে সে বুঝতে পারেনি জিনিসটা কি। হাতে নিয়ে নাড়াচাড়া করে যখন বুঝলে এতে পয়সা কড়ি বাঁধা, ততক্ষণ বিমলার ভাগ্নি জয়ন্তী সেখানে চুলের দড়ি রোদে দিতে এসে দাঁড়িয়েছে। জয়ন্তী বলে, কি গো ওটা? তা কি জানি দিদিমণি, এই তো বেরুলো এর ভেতর থেকে, কি জানি, দেখে দেখে দাও তো। বাড়িতে কেউ নেই, মামা কোথায় বেরিয়েছে। সে শয্যাগত মামির কাছে রুমাল বাঁধা টাকা এনে বলল, মামিমা, এ টাকা তুমি রেখেছিলে ছোলার কলসিতে। বিমলার তখন ভীষণ জ্বর, গা তেতে তপ্ত খোলার মতো। সে তাড়াতাড়ি জ্বর অবস্থায় উঠে হাত বাড়িয়ে বলল, দে আমার টাকা। অতুল সেই সময় ঘরে ঢুকে সব শুনে বলল, তুমি শো, টাকার জন্য কি, শুয়ে পড়ো। আমার এই টাকাগুলো রেখে দেবে? হ্যাঁ, আমি রেখে দিচ্ছি। দাঁড়াও, ক টাকা গুনে রেখে দিই। 1, 2, 3, এই 18 টাকা 7 আনা। কোথায় রেখে দেবে? আমি ঠিক জায়গাতে রেখে দেব। তুমি নিজের বুদ্ধিতে টাকা রাখতে গিয়ে হারিয়েছিলে তো টাকাটা। বিন্দি না দেখলে ঝিম আগে চক্ষুদান করেছিল আর কি। আমার কাঠের বাক্সটাতে রেখে দেব, কেমন? রেখে দাও, তুমি যেন খরচ করে ফেলো না তা বলে। ও আমার টাকা, 18 টাকা 7 আনা, মনে করে রেখে দিলাম। তারপর বিমলার অসুখ ভীষণ বেড়ে গেল। অতুলের পাড়াগায়ে ছোট্ট সংসার, মেটে ঘর, খড়ের চালা, সংসারে আছে মাত্র ভাগ্নি আর স্ত্রী, আর দ্বিতীয় পুরুষ মানুষ নেই। সে পড়ে গেল মহা মুশকিলে। রোজ মহকুমা থেকে ঘোড়ার গাড়ি ভাড়া করে ডাক্তার আনতে হয়। খরচ যা পড়ে তাতে সামান্য খাজনাপত্রের আয় কোনো মতেই কুলোয় না। কদিনেই বেশ কিছু ঋণগ্রস্ত হতে হলো। বিমলার জ্ঞান চৈতন্য নেই। যখন একটু জ্ঞান হয় তখন কেবল বলে, জল খাবো, আমায় জল দাও, 1 ঘটি জল দাও। তারপরে আর জ্ঞান থাকে না।
ডাক্তার বলে চেষ্টার তো ত্রুটি করছি না অতুলবাবু, তবে এই সোমবারটা না কাটলে কিছু বলতে পারবো না। ও বাঁচবে তো ডাক্তারবাবু? কি করে বলি বলুন, সবই ভগবানের হাত। কাল একটা ইঞ্জেকশন দেবো ভাবছি। ইঞ্জেকশনের কথা শুনে বিমলা ভয় পেয়ে গেল। ইঞ্জেকশন করলে নাকি ভারী লাগে, গা ফুঁড়ে ওষুধ দেওয়া সে নাকি বড় খারাপ কথা। অতুল নানা রকমে তাকে বুঝিয়ে রাজি করালে। রাত্রে আবার বিমলা বললে, হ্যাঁ গা, কাল সকালে আমাকে নাকি ইঞ্জেকশন দেবে। কেন? তখন তো তুমি রাজি হলে। একটা কথা বলবো, আমায় আরও সব কষ্ট দিও না। কেন, কি হলো আবার? আমি এবার বাঁচবো না। তোমার অদৃষ্টে বউ নিয়ে সংসার করা নেই দেখছি। ওসব কথা বলতে নেই এখন, চুপ করে শুয়ে থাকো। তোমার কোনো বুদ্ধি নেই, যা বলছি তাই শোনো। শুনেছি তুমি বেশি কথা বলো না, ডাক্তারে বারণ করে গিয়েছে। হ্যাঁ গা, তুমি আমায় বাঁচিয়ে তুলতে পারবে? সে আবার কি কথা? নিশ্চয়ই। তোমার কি হয়েছে? এর চেয়েও শক্ত অসুখ হয় লোকের, তারাও বেঁচে ওঠে। বলে অতুল কে কোন দুঃসহ ব্যাধি থেকে মুক্তি পেয়েছে তারই তালিকা কতক স্মৃতি থেকে, কতক কল্পনার উপর নির্ভর করে আবৃত্তি করতে লাগলো স্ত্রী শিয়রে বসে। রায়দের বাড়ির বড় বউ 5 মাস অসুখে ভুগে কঙ্কালসার হয়ে গিয়েছিল। ননী চক্রবর্তী এই ধরনের টাইফয়েডে ভুগে বিছানার সঙ্গে মিশে গিয়েছিল। তারা সেরে সামলে উঠে দিব্যি সংসার ধর্ম করছে। বিমলা বলে, সে কতদিন আগে? ওহ, তখন নীরু বেঁচে আছে, তুমি তখন হয়তো জন্মাও নি। আমাকে তুমি বাঁচাও। তোমার কাজ ছেড়ে আমার কোথাও যেতে ইচ্ছা করে না, স্বর্গেও না। তোমার তো সেরে গিয়েছে, ভাবনা কিসে? চুপটি করে শুয়ে থাকো তো। সত্যি আমায় তুমি বাঁচাতে পারবে? অতুল দেখলো বিমলার রোগজীর্ণ কপল বেয়ে চোখের জল গড়িয়ে পড়েছে। মুখের ভাব এত বদলে গিয়েছে যে ওকে সে বিমলা বলে চেনাই যায় না। ওর মাথার চুলের মধ্যে আঙুল চালিয়ে দিয়ে আদর করতে করতে অতুল বলল, অমন কথা বলে না, নিশ্চয়ই বেঁচে উঠবে। সে আবার একটা কথা কি? বিমলা নিশ্চিন্ত হয়ে ছেলে মানুষের মতো ঘুমিয়ে পড়ল। সোমবারের বিপদ ঈশ্বরের ইচ্ছা কেটে গেল এবং বিমলা ক্রমে ক্রমে ব্যাধিমুক্ত হয়ে পথ্য পেলে 2 মাস অতি কঠিন রোগভোগের পর। অসুখ সেরে উঠে বিমলার মস্তিষ্ক কেমন দুর্বল হয়ে গেল। কোনো কথাই সে মনে রাখতে পারে না। 8-10 দিন এভাবেই কাটল। সকালবেলা আহারাদির পরে হয়তো একটু চুপ করে শুয়ে থাকে, তারপর দুপুরের দিকে উঠে বিছানায় বসে জয়ন্তীকে ডাকাডাকি করে, ও বিন্দি শুনে যা, ও বিন্দি। কি মামিমা, কত বেলা হয়ে গেল, আমায় ভাত দিবি নে? সে কি মামিমা, তুমি রোগা মানুষ, 9টার সময় যে তোমাকে ভাত খাইয়ে দিয়ে খেলাম পাশে বসে। না, আমি খাইনি, দে ভাত দে। তুমি ভুলে গেলে মামিমা, ভাত দিয়ে গেলাম যে, তুমি যে খেয়ে শুয়েছিলে। হ্যাঁ, তোদের সব মিথ্যে কথা। আমায় খেতে দিবি না তাই বল, দিয়ে 2টো ভাত। বিমলা ছেলে মানুষের মতো কাঁদতে শুরু করলো। জয়ন্তী স্নেহের সুরে বলল, কাঁদতে নেই মামিমা, ছি, তোমার মনে থাকে না কিছু, ভাত তোমাকে খাইয়ে গিয়েছি। আচ্ছা, মামাবাবু এলে জিজ্ঞাসা করো। হ্যাঁ, যেমন তুই তেমন তোর মামাবাবু, আমি এদিকে খিদের জ্বালায় মরছি। জয়ন্তী নানান রকমে ভুলিয়ে তার দুর্বল মস্তিষ্ক মামিমাকে শান্ত করে ঘুম পাড়ালে। শ্রাবণের শেষ, ভীষণ বর্ষা পড়ে গেল। দিন নেই রাত নেই, সব সময় বৃষ্টি। খানা ডোবা জলে থই থই করছে। পটলের ক্ষেত সব জলে ডুবে গিয়েছে বলে হাটে বাজারে পটল বেচায় আকড়া। একদিন বিমলা স্বামীকে ডেকে চুপি চুপি অপরাধিনীর মতো বলল, ওগো, একটা কথা বলবো? কি? আমি একটা ভুল করে বড় লোকসান করে ফেলেছি। বলো, আমায় বকবে না? আগে শুনি না। বকবে না আগে বলো? আচ্ছা বলছি নে, বলো। দেখো, তুমি সে একবার আমার টাকা দিয়েছিলে মনে আছে? আমার অসুখের আগে সে আমি তাকের ওপর ছোলার কলসিটার মধ্যে রেখেছিলাম। আজ আস্তে আস্তে ভাড়ার ঘরে গিয়ে ছোলার কলসিটা পেরে দেখলাম সে টাকা নেই। সে তো কেউ জানতো না। আমার অসুখের সময় কে বের করে নিয়েছে? আমার মনে হয় ঝি মাগিটা। এখন কেউ কবুল করবে? কত টাকা ছিল তোমার মনে আছে? অতুলের মনে কি কুবুদ্ধি চাপলো। অনেক টাকা খরচ হয়ে গিয়েছে স্ত্রীর অসুখে। বেশি তো নয়, 18 টাকা 7 আনা মাত্র। বিমলার মনে নেই যে ভীষণ অসুখের সময় টাকাটা সে তারই হাতে দিয়েছিল। বললে, তা থাকবে, গিয়েছে তো গিয়েছে, সামান্য টাকা। ঝিকে একবার বলো না, ও ঝগড়া বাঁধাবে তাহলে। কেউ তো ওকে দেখেনি টাকা নিতে, কি আর হবে? কত টাকা তোমার মনে আছে? একটা ময়লা রুমালে বাঁধা ছিল মনে হচ্ছে যেন। আহা, কতগুলো টাকা! আমার অদৃষ্টেই গেল। তুমি কিছু মনে করো না লক্ষ্মীটি, রাগ করবে না আমার ওপর। তোমার ক্ষতি লোকসান করতেই আমি আছি। বিমলা নিঃশব্দে কাঁদতে লাগলো। একবার অতুলের মনে হলো সব কথা স্ত্রীকে মনে করিয়ে দেয়।
বলে, ভেবো না লক্ষ্মীটি, ঠাট্টা করছিলাম, টাকা যে সে তুমি আমার হাতে, কিন্তু তখনই ভাবলে হবে হবে এরপরে দেব, এই ধাক্কাটা সামলে নিই তো, সামান্য টাকা দিলেই হবে এরপরে। ভাদ্র মাস পড়বার আগেই ঘুঘু ডাকা সুদীর্ঘ শ্রাবণের এক দ্বীপ্রহরে নৌকা যোগে সে তার স্ত্রীকে বাপের বাড়ি রেখে এলো। এত বড় অসুখ থেকে উঠলো, বাপ মায়ের কাছে একবার যাওয়া উচিত। বিমলা আর ফেরেনি। শীতের প্রথমে সামান্য জ্বর থেকে দাঁড়ালো নিউমোনিয়া। দুর্বল শরীর সামলাতে পারলে না সে ধাক্কা। অতুলের সঙ্গে দেখাও হয়নি শেষ সময়টা। স্বামী বা 2-5টা সঞ্চিত টাকা বা পাউডারের কৌটোতেও ছিল নিজের তোরঙ্গটাতে, সব ফেলে রেখে চলে গেল। এরপর 7 বৎসর অতীত হয়ে গিয়েছে। অতুলের বয়সও ভাটিয়েছে, মাথার চুলে পাক ধরেছে, দেখলেই মনে হবে যৌবন বিদায় নিয়েছে কিছুকাল আগে। এখন রাস্তায় কন্ট্রাক্টারি করে হাতে 2 পয়সা করেছেও। আগের চেয়ে অবস্থা ঢের ভালো। গ্রামের মধ্যে একজন সংগতিপন্ন লোক সে বর্তমানে। এবার স্থানীয় ইউনিয়ন বোর্ডে প্রেসিডেন্টও নির্বাচিত হয়েছে। শীতকালের দিন সে বসে চৌকিদারের মাসিক বেতনের বিল পরীক্ষা করছে। এমন সময় পাশের ঘর থেকে সরোজিনী, অর্থাৎ তৃতীয় পক্ষের স্ত্রী, 2টি ছেলেও একটি মেয়ে হয়েছে, তাদের উত্তেজিত কণ্ঠস্বর শোনা গেল। শোনো শোনো, শিগগির এদিকে এসো তো, দেখো দেখো। কি জানি বিপদ ঘটেছে ভেবে অতুল ছুটে গিয়ে দেখলো স্ত্রী ঘর পরিষ্কার করতে করতে পৈতৃক আমলের যে বাক্সটাতে সাবেক আমলে জমি জমার খাতা, পুরনো চেক দাখিলা, কাগজপত্র ইত্যাদি আছে, তার মধ্যে থেকে কীট দষ্ট বিবর্ণ একটা ন্যাকড়ার পুটুলি বার করে হাতে তুলে ধরে বলছে, এই দেখো, আজ ভাবলাম পুরনো বাক্সটা ঝেড়ে ঝুড়ে সাফ করি। কাগজপত্রের ভেতরে এই দেখো কী ছিল। কি বলো তো এটা? বোধহয় টাকা করি, খুলে দেখি, দাঁড়াও। পরে ক্ষিপ্র হস্তে পুটুলিগুলো খুলে বলল, দেখো দেখো, টাকার খুচরো, দাঁড়াও গুনি। আনন্দপূর্ণ উত্তেজিত কণ্ঠে সে গুনতে লাগলো, 1, 2, 3, 4, 5। ওহ, দেখি। গোনা শেষ করে খুশির দৃষ্টিতে স্বামীর দিকে চেয়ে বলল, এ কিন্তু আমি দেব না, কর্তাদের আমলের রাখা নিশ্চয়ই। এতদিন তোমরা তো কেউ পাওনি। একখানা রুমালে বাঁধা, দেখো না। অতুল চিত্রার্পিতের মতো দাঁড়িয়েছিল এতক্ষণ। অনেক দিন আগেকার একখানা জ্বর দীপ্ত আরক্ত মুখ, ছেলে মানুষের মতো লোহার্ত দৃষ্টি, এক বর্ষার মেঘমৃদুর দিন, শ্রাবণ মাস। সে শুধু কলের পুতুলের মতো বললে, কত আছে বললে? সরোজিনী হেসে ঘাড় দুলিয়ে দুলিয়ে বলে, 18 টাকা 7 আনা। এ আমি আর দিচ্ছি নে, আমি পেলাম, এ আমি নেব।